নিজের বাসায় ফিরে লন্ডনে যাওয়ার জন্য রেডি হয়ে নিল শ্রাবণ। তারপর লন্ডনে ফোন করলো ওর লোকেদের কাছে। হ্যালো, ওদের সব খবর নিয়েছো তো তোমরা? ইয়েস স্যার, তবে ওরা তো লন্ডনে নেই স্যার, ওরা বাংলাদেশে চলে গেছে সকালের ফ্লাইটে। আর ইউ শিওর ওরা বাংলাদেশে চলে এসছে? ইয়েস স্যার, আই অ্যাম শিওর। নাজমুল, লিমা ওদের লোককে নিয়ে সকালে ফ্লাইটে বাংলাদেশে চলে গেছে। ওকে, আমি দেখছি। কথাটা বলেই ফোন কেটে দিল শ্রাবণ। তারপর বাঁকা হেসে বলল, বাহ নাজবুল, বাহ। তুই যে এতটা বোকা সেইটা তো আমি জানতাম না। সেধে সেধে বাঘের ভয়ে মরতে আসছিস। এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? মৃত্যুর জন্য তৈরি হয় না, তোদের সময় শেষ। কথাগুলো বলেই ডেভিল হেসে তিথির কাছে ফোন করলো শ্রাবণ। হ্যাঁ শ্রাবণ, বলো, তুমি কি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছো? না তিথি, আমার আর লন্ডনে যেতে হবে না। শিকার নিজে থেকে শিকারের কাছে আসছে। মানে, তোমার কথা ঠিক বুঝলাম না শ্রাবণ। শোনো তিথি, এত কথা বলার সময় আমার নেই। তোমায় ফোন দিয়েছি কারণ আমার পুরো বিশ্বাস নাজমুল আর বৃষ্টি আর স্নেহ ভাবির ক্ষতি করার জন্য নীলদের পাশে হামলা করতে পারে। সেখানে আমার লোক থাকলেও আমি তোমার সাহায্য চাই। তুমি তোমার কিছু অফিসারদের নিয়ে সেখানে বৃষ্টি আর স্নেহ ভাবি সহ নীলদের সবাইকে প্রোটেক্ট করো, আর ওদেরকে আমি দেখছি। ঠিক আছে শ্রাবণ, তুমি যেমন বলবে তেমনই হবে। আমি এখনই সব ব্যবস্থা করছি। হুম, গুড। কথাটা বলেই ফোন কেটে দিল শ্রাবণ। তারপর বাঁকা হেসে বলল, নাজমুল, তুই ভাবতেও পারবি না আমি তোর ঠিক কী হাল করব। আমার বোন, বর্ষা, রাসেল ভাই আর সৌরভকে মেরে ফেলার মতো পাপ করেছিস তুই। তোর তো কোনো নিস্তার নেই আমার থেকে। আমার কি আমারই পেতে ছুরি বসিয়েছিস? তোকে তো আমি নির্মমভাবে মারব। জাস্ট ওয়েট অ্যান্ড সি, নাজমুল অ্যান্ড চাচিমণি লিমা। কথাগুলো বলেই উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর বাইরে বেরিয়ে ওর লোকেদের সবাইকে ডাকলো। শ্রাবণের ডাকে সব গার্ডরা এসে হাজির হলো শ্রাবণের সামনে। শ্রাবণ গার্ডদের উদ্দেশ্য করে বলল, শোনো তোমরা, আমরা রাতে যাব আমার শত্রুদের আস্তানায়। তোমরা যে যার মতো নিজেকে প্রস্তুত করে নাও। মিশনটা কিন্তু একদম সহজ হবে না, তাই নিজেদেরকে শক্ত করে প্রস্তুত করো। বাকিটা আমি সামনে নেব। শ্রাবণের কথা শুনে শ্রাবণের লোকগুলো বলে উঠল, স্যার, যেখানে আপনি আমাদের সাথে আছেন সেখানে ভয় কিসের? আপনার ওপর দিয়ে কথা বলার ক্ষমতা তো ঢাকা শহরের কারণ নেই। লোকগুলোর কথা শুনে শ্রাবণ বলল, শোনো, তোমাদের একটা কথা বলি, কথাটা সবসময় মনে রাখার চেষ্টা করবে। শত্রুপক্ষ যতই দুর্বল হোক না কেন, তাকে কখনো ছোট করে দেখতে হয় না। কারণ কথায় আছে, রাতে ঘুমানোর সময় মশারির মাঝে যদি একটা মশাও না থাকে তাহলে রাতের ঘুম মরে যায়। তাই শত্রুপক্ষ যেমনই হোক না কেন, নিজেদের ভালো মতো আগে প্রস্তুত করতে হয়। তোমরা যে যার মতো প্রস্তুতি নাও, বাকিটা রাতে আমি বলে দেব। শ্রাবণের কথা শুনে সবাই ইয়েস স্যার বলে চলে গেল। আর যে যার মতো প্রস্তুত হতে লাগলো রাতের মিশনের জন্য। রাতের মাঝে নামজুল আর লিমার সব ইনফরমেশন জোগাড় করে ফেললো শ্রাবণ। তারপর নিজেকে রেডি করে নিল ওদের মুখোমুখি হওয়ার জন্য। এদিকে নামজুল আর লিমা দেশে ফিরে প্রথমেই চেষ্টা করলো বৃষ্টি আর স্নেহাকে ধরার জন্য, কিন্তু ওদের সব চেষ্টাই বিফলে গেল। কেননা শ্রাবণের লোকেদের সাথে ডিটেকটিভ তিথিরও অনেকগুলো অফিসার পাহারা দিচ্ছে নীলদের বাড়ির সবাইকে। ওদেরকে ডিঙিয়ে বৃষ্টি আর স্নেহার কাছে পৌঁছানো একেবারে অসম্ভব। বৃষ্টি আর স্নেহাকে ধরতে না পেরে রাগে কটমট করতে লাগলো লিমা। রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত চেপে লিমা বলল, সব চেষ্টা বৃথা গেল। এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছে ওই শ্রাবণ চৌধুরী আর বৃষ্টি। আমার একমাত্র ছেলে আর স্বামীর হত্যাকারী ওরা। শ্রাবণ, তোকে তো আমি ছাড়বই না। তোকে নিজের হাতে খুন করে তোর রক্ত দিয়ে গোসল করব আমি। আমার স্বামী আর সন্তানের হত্যার প্রতিশোধ নেব আমি তোর থেকে, সেটা আজ হোক বা কাল। লিমার কথা শুনে লিমাকে ধমক দিয়ে নামজুল বলল, আন্টি, আপনি একটু চুপ করবেন প্লিজ। আমি এমনিতেই অনেক টেনশনে আছি। আপনি কানের কাছে বকবক করে টেনশনটা আর বাড়িয়ে দেন না। আমি শ্রাবণের সাথে পুরো 5 বছর কাজ করেছি। আমি জানি ও ঠিক কতটা ডেঞ্জারাস। আমি নিজে চোখে দেখেছি আপনার ছেলে মাহবিবকে হত্যার দৃশ্য। তাই এখন ভয়ে আমার গলা শুকিয়ে আসছে বারবার। এত ভয় পাওয়ার কি আছে নাজমুল? ওই শ্রাবণ আমাদের কিছুই করতে পারবে না। আর তাছাড়া ও তো জানেই না তোমার আর আমার কথা। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? ওকে তো আমি মারবো, নিজের হাতের সাথে করে ওই মেয়েটাকেও। আপনি ভুল জানেন আন্টি। আমি খবর পেয়েছি শ্রাবণ আপনার আর আমার সম্পর্ক সবকিছু জেনে গেছে।
ইলাকে গুলি করার আগে ইলা সব বলে দিয়েছে শ্রাবণকে। আমরা যে ওর পাতানো বোন বর্ষা, সৌরভ আর ওর বৃষ্টির ভাই রাসেলকে খুন করেছি সব জেনে গেছে ও। তাই আমাদের সাবধানে থাকতে হবে। ওই শ্রাবণ চৌধুরীকে কোনো বিশ্বাস নেই। ও যখন তখন যা খুশি তাই করতে পারে। আমরা ওর কাছে কিছুই না। এত কিছু যখনই জানো তাহলে চুপ করে বসে আছো কেন? লোকজন জোগাড় করো, ওই শ্রাবণকে ডাইরেক্ট হামলা করে খুন করব আমি। ওয়াও চাচিমণি, আমাকে খুন করার খুব শখ না তোমার? নাও, আমি চলে এসেছি সশরীরে তোমার সামনে। শ্রাবণের কথা শুনে পেছনে ঘুরে তাকায় নামজুল আর লিমা। শ্রাবণকে দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় নামজুলের। ওরা মোটেও প্রস্তুত ছিল না এই সময়টার জন্য। নামজুল জানতো শ্রাবণ ওদের ব্যাপারে সব জেনে গেছে, কিন্তু শ্রাবণ যে এতটা জেনে গেছে যে সোজা ওদের কাছেই চলে আসবে এটা জানতো না নামজুল। শ্রাবণকে দেখে নামজুল ভয়ে তুতলিয়ে বলল, স্যার, আপনি এখানে কি করে এলেন? নামজুলের কথা শুনে টেবিল হেসে শ্রাবণ বলল, কি ভেবেছিল রে নাজমুল? তুই আমার খেয়ে আমার পড়ে আমাকে শেষ করে চিন্তা করবি? আরে শ্রাবণ চৌধুরী তা জানবেও না। এতদিন আমার সাথে থেকে জেনেছিস তুই আমায়। তোর সাহস কি করে হয় এই শ্রাবণ চৌধুরীর সাথে শত্রুতা করার? শ্রাবণের কথা শুনে নামজুল আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগলো। নামজুলের অবস্থা দেখে শ্রাবণ হা হা করে উচ্চস্বরে হেসে বলল, কাদের খুঁজছিস তুই নাজমুল? তোর লোকদেরকে, তাই তো? তার অনেক আগে সেখানে চলে আছে, যেখানে একটু পর তুইও যাবে। শ্রাবণের কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল নামজুলের। নামজুল কোনো উপায় না দেখে শ্রাবণের সামনে বসে পড়ে হাত জোড় করে বলল, আমায় আপনি ক্ষমা করে দেন স্যার। বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে এমন করিনি। আমায় আপনার চাচা মাহবুব অনেক টাকার লোভ দেখিয়েছিল। সেই লোভেই আমি আপনার সাথে এমনটা করেছি। সব আপনার ওই চাচা আর চাচিমণির দোষ। তারা বাধ্য করেছিল আমায় বর্ষা, সৌরভ আর রাসেলকে মারতে। আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার। নামজুলের কথা শুনে একটা চেয়ার টেনে নামজুলের সামনে পায়ের ওপর পা তুলে বসলো শ্রাবণ। তারপর শর্টের হাতা ফোল্ড করতে করতে বলল, তুই খুব ভালো করে জানতিস নাজমুল, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা আমার একদমই সহ্য হয় না। আর তুই শুধু বিশ্বাসঘাতকতা করিসনি, সাথে কেড়ে নিয়েছিস আমার প্রিয় মানুষগুলোকে। তোকে আমি কি করে ক্ষমা করি বলতো নাজমুল? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা।